একটা চাপ হচ্ছে প্রত্যাশার চাপ। আপনারা জানেন যে 8.5 কোটি শ্রমিক, আমরা যদি এর বৈচিত্র্য ধরি, তাদের বঞ্চনা, তাদের যে বৈষম্য ঘরে ঘরে, অফিসে অফিসে, দপ্তরে দপ্তরে, তাহলে এর প্রত্যাশা অনেক, কিন্তু সংস্কার কমিশন সুপারিশ করবে, কোনো অ্যাকশনে যেতে পারবে না। আমরা এমন এমন বিভাগীয় শহরে দেখেছি যেখানে শ্রমিকরা এসেছে বলতে যে আমরা কালকেই চাকরিচ্যুত হয়েছি। এক কারখানা থেকে একদিনে 80 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা ব্যবস্থা নেন। এখন আমরা কি বলবো? হ্যাঁ, সংস্কার, এটা একটা প্রত্যাশার একটা চাপ সবার সব দিক থেকে। আরেকটি হচ্ছে সময়ের চাপ, 90 দিন। এটা আগে যদি বুঝতাম যে এর ব্যাপকতা কতখানি, হয়তো কিছু বুঝেছি, অনেকদিন কাজ করি, কিন্তু ভিতরে ঢোকার পর আসলে আমি এই দায়িত্ব নিতাম না। এইটা আমি নিশ্চিত করতে পারি, কারণ যেটুকু আস্থা ভালোবাসা বাংলাদেশের শ্রমজীবী মানুষের আমার প্রতি আছে, এটি আমি এই ঝুঁকি নিতাম না। কারণ কার প্রতিফলন হবে না এখানে, কার সমস্যার, কার মতামতের, এবং সেটি শেষ পর্যন্ত আমাদের সবার উপরেই দায়িত্ব এসে পৌঁছাবে। পাশাপাশি আমরা যখন ব্যবসায়ীদের সাথে বসতেছি, তাদেরও বঞ্চনার অভাব নেই। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের যদি আমরা বলি, আমি 2-3টে উদাহরণ দেবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। সুতরাং আরেকটি চাপ হচ্ছে, যেটি আমি বিলসে একটি গবেষণা প্রতিষ্ঠান, সিপিডি গবেষণা, আমরা বহুদিন ধরে কাজ করতেছি, কিন্তু আসলে তথ্য উপাত্ত নির্ভর খুব ইনডেপথ গবেষণা রীতি প্রতিবেদন শ্রমক্ষেত্রে ওইরকম কিন্তু আমাদের হাতে নেই, মানে পাই না সবসময় আমরা। যেহেতু চাপের মধ্যে গবেষণাগুলো হয়তো, বিশেষ করে রানা প্লাজার পরে যত গবেষণা হয়েছে চাপের মধ্যে হয়েছে, এবং দাতা সংস্থা কর্তৃক, আসলে আমি কাউরে দায়ী করতেছি না, দাতা সংস্থা কর্তৃক এটা অনেক সময় আমাদেরকে বলা হয় এটা করো, সবার ক্ষেত্রেই। এই জন্য একটা গবেষণা বলতে যে একটা দীর্ঘ প্রক্রিয়া, পরিশ্রম, মেধা এবং হৃদয় সন্নিবেশ করে করতে হয়, সেইগুলো আবার একটা নলেজ হাবও নেই আমাদের আসলে বাংলাদেশে, যে এমন জায়গায় আমরা যাব যেখানে অনেক গবেষণা পাওয়া যাবে। সব মিলিয়ে এটা একটা চাপ ছিল। সিপিডির এটা দেখার পর কালকে রাত্রে আমি একটু রিলিফ পেয়েছি, যে একটা চাপ থেকে কিছুটা হলে আমরা বের হয়ে আসতে পেরেছি, যে অনেকগুলো গবেষণা, তাদের সিপিডির অনেক দিনের গবেষণা মানে তো অনেক কিছু, সেই গবেষণাটা সারসংক্ষেপ করে সিপিডি সচরাচর যেগুলোর উপর কাজ করে তার বাইরে গিয়েও, যেমন আমি বলতেছি মজুরি, উন্নয়ন, অর্থনীতি, বাজেট, এর বাইরে গিয়েও ডিসপিউট সেটেলমেন্ট সহ অনেকগুলো ব্যাপারে সিপিডি আমাদেরকে এটা করেছে। আমি ধন্যবাদ দেবো কিনা চিন্তা করছি, কারণ সিপিডির জাতীয় দায়িত্ব, এটা সিপিডির করতে হতো। আমরা খুব রিলিফ হয়েছি যে আমরা একটা চমৎকার ডকুমেন্ট পেয়েছি। এখানে উন্নয়ন করার সুযোগ থাকবে অবশ্যই, আমাদের সদস্যরা বলেছেন। সিপিডিও যখন বসবে নিশ্চয়ই আরও 15 দিন আরও একটু হয়তো উন্নয়ন করে আমাদেরকে দিবে। তো এই জন্য আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি কমিশনের পক্ষ থেকে। এটা প্রত্যেকটা জিনিস আমরা কাজে লাগাতে পারবো। কিছু কিছু ব্যাপার এসেছে, সেগুলো আলোচনা ফার্দার আপনার মূল্যায়ন হতে পারে। কিছু কনসেপ্ট কিন্তু পরিবর্তন হয়েছে, যেমন সিলেবারি বলতে এখন নিউ সিলেবারি আসতেছে, এর সংজ্ঞা কিন্তু আলাদা। একটা সময় সিলেবারি ছিল আপনি কিনে নিয়ে বিক্রি করলে, কিন্তু এখন কিন্তু নতুন সিলেবারি হচ্ছে যে আপনাকে যদি এমনভাবে পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়, যেখান থেকে আসলে আপনার বেরিয়ে যাওয়ার পথ আপনাকে করতেই হবে। হ্যাঁ, যেমন কালকে বিউটি পার্লার থেকে যারা আমরা আলোচনা করলাম, একজনে বললো যে তাকে যখন নিয়ে আসা হয়েছে নেত্রকোনা থেকে, তখন সে 1 বছর ওই বাড়িতে থেকেই কাজ করছে, কারণ ঢাকা শহরকে কাউকে সে চিনত না। তার সে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে এসেছে, তারপর সেখানে 1 বছরই কাজ, তারপর সে পালিয়ে যেতে হয়েছে একজন কাস্টমারের মাধ্যমে। তো এটা একটা উদাহরণ আর কি। তো সুতরাং এই সংজ্ঞাগুলো কিন্তু বন্ডেড লেবার, সিলেবারি, এই সংজ্ঞাগুলো কিন্তু আধুনিক সমাজ বিনির্মাণের সাথে সাথে আমাদের প্রত্যাশা যেমন বাড়তেছে, সেই সংজ্ঞাগুলো পরিবর্তন হচ্ছে, সেগুলো আমাদের একটু বিবেচনায় রাখতে হবে। আমি 3টি, এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কমিশন, যেটা আমাদের কামরান ভাই একটু করেই বলেছে যে 85% হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক বাংলাদেশে। এই 85%, তাহলে 85% শ্রমিক মানে অনেক কোটি শ্রমিক বাংলাদেশে, 6 কোটি, তাই না? তো এই 6 কোটি মানুষের কোনো আইনি সুরক্ষা নেই, মনে রাখতে হবে। আইনতে আমরা যত আলোচনা করতেছি সব হচ্ছে ওই 15% মধ্যে আবার 10% নাই, 5%। আউটসোর্সিং কর্মচারীদের নেই, হ্যাঁ, আপনার জুনিয়র অফিসারদের নেই। তো এরকম অনেক বাদ দিলে তাহলে যখন আমরা 85%-এর কোনো আইনি সুরক্ষা নাই, কোনো মজুরির মানদণ্ড নাই, সে কার কাছে কত টাকা চেতে পারে, তার কোনো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অংশগ্রহণ নাই। কিন্তু এর মধ্যে আবার খুব দ্রুত গতিতে কিন্তু কর্মক্ষেত্র বেড়েছে, কর্মক্ষেত্রের বৈচিত্র্য এসেছে। আমাদের এখন সফটওয়্যার মালিক আছেন। আমরা যখন উবার ড্রাইভারদের সাথে বসছি তখন ওনারা বললো
যে আমি একটা অভিযোগ জানিয়ে কোনো মতে ওই অফিস খুঁজে বের করে অভিযোগ জানিয়ে সিঁড়ি থেকে নামতে নামতে আমার এনলিস্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে। এখন এই যে এনলিস্টমেন্ট ক্যান্সেল হয়ে গেছে আমার বলবো কার আমি জানি না। তাহলে এখন সফটওয়্যার হচ্ছে মালিক, যারা ধরা যায় না, যারা ছোঁয়া যায় না। আমরা যখন পরিচ্ছন্নতা কর্মীদের সাথে বসেছি, আমরা শুরুই করেছি পরিচ্ছন্নতা কর্মী গৃহ শ্রমিকদের নিয়ে, কারণ আমরা বাংলাদেশে বলতেই চাচ্ছিলাম এই কমিশন থেকে যে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠাটা সবচেয়ে আগে জরুরি, যেটা তাসনিমা আপা বলেছেন একটু। এছাড়া কিন্তু আগানো যাবে না বাংলাদেশকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন পরিচ্ছন্নতা কর্মীদের একটা ছোট্ট কথা বলেছিল, কিন্তু এত গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য যে 2018 সালে অর্থ মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনের বলে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বন্ধ করেছে সরকারি কর্মচারীদের, তার মাধ্যমে আপনারা আসলে বাংলাদেশ দরিদ্র পরিবারের মানুষদের, বিশেষ করে আমরা যারা বংশগতভাবে সরকারি চাকরিতে করতাম, এই পরিচ্ছন্নতা কর্মী বা পিয়ন বা দারোয়ান, তাদের একটা সরকারি চাকরিতে অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে। তার মানে বাংলাদেশে আজ থেকে 10 বছর পরে সরকারি চাকরিতে কোনো নিম্নবিত্ত পরিবারের সন্তানদের পাওয়া যাবে না। উপরের দিকে তো আউটসোর্সিং করেন নাই, তাই না? আমাদের পার্শ্ববর্তী দেশে আছে জয়েন্ট সেক্রেটারি লেভেল কিছু আউটসোর্সিং করে, বিভিন্ন গবেষকদের নিয়ে জয়েন্ট সেক্রেটারি বিভিন্ন মিনিস্ট্রিতে পোস্টিং দেয়। এখানে তা তো করেনি, কিন্তু করেছে নিচের দিকে। এবং সে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে যখন বসেছি, তখন তাদের মধ্যে একটা মেয়ে, যে একজন ডাটা অপারেটর একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে, আমি নাম বলতে চাই না আজকের কোনো কিছু, সে বলেছে আমি কিন্তু আমার প্রথম বাচ্চা হওয়ার আগে আমাকে ম্যাটারনিটি লিভ পাইনি আমি। তাহলে এক জায়গায় 6 মাস, এক জায়গায় 4 মাস, আবার একই অফিসে কাজ করে, সেখানে কিছুই না। আর 75 তো নাই, 85 তো নাই, কি করবে সে জানে না। আমরা ইউনিভার্সাল পেনশন স্কিম নাম দিয়েছি, কিন্তু সেখানে নির্মাণ শ্রমিকদের কিভাবে ইনক্লুড করা যাবে, বা গৃহ শ্রমিকরা কিভাবে যুক্ত হবে, বা একজন হকার কিভাবে যুক্ত হবে, শুধু নামে দিয়ে দিয়েছে সমতা স্কিম। তার কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থা রাখিনি আমরা, কোনো ড্রাইভ কিন্তু রাখিনি যার মাধ্যমে সেখানে যায়। অর্থাৎ আপনি যদি গৃহ শ্রমিক থেকে শুরু করে সচিবালয়ের একদম প্রধান উপদেষ্টা সচিবালয় পর্যন্ত আউটসোর্সিং কর্মচারীদের পুরো লম্বা একটা পথরেখা আঁকেন, তাহলে দেখবেন যে আমাদের বৈষম্যটা ঘরে ঘরে হচ্ছে। গৃহ শ্রমিকের সন্তান, আমার সন্তান, আবার আউটসোর্সিং কর্মচারী, স্থায়ী কর্মচারী, দিনমজুর, এবং কোনো না কোনোভাবে ঠিকাদার কর্তৃক নিয়োজিত মজুর, আবার কোম্পানির মজুর। বাংলাদেশ এখন আমার মনে হয় নির্মাণ শিল্প দ্বিতীয় বৃহত্তম শিল্প, কৃষি যদি বাদ দিই আমি, তাহলে এই শিল্পে কোনো শ্রমিক নেই। একটা শিল্প, এত বড় শিল্প, এত কিছু হচ্ছে, কিন্তু কোনো শ্রমিক নেই। আপনারা দেখবেন, জিজ্ঞেস করেন কোনো নির্মাণ শ্রমিক প্রতিষ্ঠানে বড় বড় তাদের কোনো শ্রমিক আছে কিনা, তারা সব নিয়োজিত করে ঠিকাদারের মাধ্যমে। এই ঠিকাদার মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। দুর্ঘটনা হলে দেখা যায় না, নিয়োগের সময় দেখা যায়। এবং একজন ব্যক্তির উপরে আমরা সিকিউরিটি গার্ড, ঠিকাদার, শ্রমিক, একজন ব্যক্তির উপরে 2 জন লোক প্রফিট করে, একজন যিনি সাপ্লাই দেন, একজন যিনি নিয়োগ করেন। এই অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয়েছে, আগাতে হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু সবার সহযোগিতা ছাড়া এটা নিয়ে আমাদের মানে একটা পূর্ণাঙ্গ সুপারিশ করা সম্ভব না। গণমাধ্যম কর্মীদের, আপনাদের, এবং আমরা যারা সিপিডির মতো যারা সবাই আছে, সবার ক্ষেত্রে। আদিবাসী শ্রমিকদের নিয়ে যখন বসছি, তারা বলছে আমরা তো 25শে ডিসেম্বর তো বন্ধ থাকে, বিয়ের সিজন, আমাদেরকে সবসময় প্রতিদিন ওই 25শে ডিসেম্বরে বেশি কাজ করতে হয়, সুতরাং আমার বড়দিনের ছুটিটা আমি আর পাই না। বা আদিবাসীদের নিজস্ব উৎসব থাকে, সেই উৎসবের ছুটিগুলোর কোনো গ্যারান্টি নেই। এগুলো বলতেছে আমাদের বিভিন্ন জায়গা থেকে পাওয়া, এটা আমি বলতেছি না যে গবেষণা, বিভিন্ন মতামত। অর্থাৎ পরিস্থিতিটা এমন একটা পরিস্থিতি আমরা কাজ করতেছি। অভিবাসী শ্রমিকরা বলে যে তাদের টাকায় ব্যালট ছাপানো হয়, তারা ভোট দিতে পারে না। তারা নিজেদের টিকিট করার জন্য তাদেরকে 2 রাত শুয়ে থাকতে হয় আপনার এই যে সৌদিয়ার সামনে। এই বঞ্চনার ইতি টানা দরকার, এবং এই ইতি টানা একটা সুপারিশের মাধ্যমে হবে না, এটা আমরা সবাই জানি। আমরা এই জন্য ঠিক, এবং আবার যখন ব্যবসায়ীদের সাথে বসি, চট্টগ্রামের ব্যবসায়ীরা বলেছেন, বিসিসিআই আপনার প্রতিনিধিরা, যে কাস্টমস, আমার শুধু কাস্টমসের তালা খুলতে লাগে 15 দিন, আমার কন্টেনার যারা ঢাকা থেকে আসে, তা আমি কি শিল্প চালাবো, উৎপাদন করবো, নাকি করবো? এবং বরিশালে পরশুদিনই আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বরিশাল, একটা মেয়ে বলল, ভাই আমি তো 5 জন শ্রমিকের চাকরি দিছি, আমি সবসময় রানিংয়ের উপরে থাকতে হয়, কিন্তু আমার সবসময় পা বাইতে রাখে,
যখনই নিয়মের ব্যাংকে যাই বলে আমি পাবো না লোন, যখন ট্রেড লাইসেন্স করতে চাই বলে আমার এই ঝামেলা, যখন ওইটা করতে চাই টাকা পাঠাতে চাই বলে আমার এই ঝামেলা। তো এই সব মিলিয়ে আমরা একটা আসলে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই খারাপ অবস্থা উত্তরণের জন্যই যে পরিবর্তনগুলো আমাদের হয়েছে, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে সংস্কার কমিশনগুলো হয়েছে এবং এটা আমাদের মিটাতে হবে। এই মিটাবার জন্যই আমরা যতখানি পারি আমরা চেষ্টা করতেছি সবাইকে, সবার কথা শুনে সবাইকে নিয়ে একটা সমন্বিত সুপারিশ তৈরি করা।